নাসার এক ভয়ঙ্কর মিশনে মঙ্গলের বুকে আটকা পড়ে একজন নভোচারী। পুরো পৃথিবীর মানুষ যখন ধরে নেয় সে মারা গেছে, তখন লাল গ্রহের নিষ্ঠুর মরুভূমিতে একাই বেঁচে থাকার লড়াই শুরু করে মার্ক ওয়াটনি। না আছে পর্যাপ্ত খাবার, না আছে পৃথিবীর সাথে যোগাযোগ। মৃত্যুকে সামনে দেখেও হাল না ছেড়ে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে মঙ্গলের মাটিতেই খাবার ফলাতে শুরু করে সে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি সে মঙ্গল থেকে জীবিত ফিরতে পারবে? মুভির শুরু হয় ২০৩৫ সালের নাসার একটি স্পেস মিশন দেখানোর মধ্যে দিয়ে। পৃথিবী থেকে ৫৪.৬ মিলিয়ন কিলোমিটার দূরে মঙ্গলের অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া নামক এক প্রান্তরে নাসার ৬ সদস্যের একটি দল গবেষণা চালাচ্ছিল। ১৭ দিন ধরে তারা মঙ্গলের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করছিল। তাদের মিশন কমান্ডার ছিলেন লুইস, আর দলের একজন উদ্ভিদ বিজ্ঞানী ও যান্ত্রিক প্রকৌশলী ছিলেন মার্ক ওয়াটনি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু ১৮তম দিনে অপ্রত্যাশিতভাবে সব পাল্টে যায়। হঠাৎ করে নাসার সদর দপ্তর, যেখানে অফিসার জোহানসেন তাদের পর্যবেক্ষণ করছিলেন, সেখানে একটি জরুরি সংকেত ভেসে ওঠে। একটি ভয়ঙ্কর বালু ঝড় তাদের দিকে দ্রুত ধেয়ে আসছিল, যার ব্যাপ্তি ছিল প্রায় ১২০০ কিলোমিটার। এই ঝড়ের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে তা মুহূর্তে তাদের সবকিছু নিশ্চিহ্ন করে দিতে পারত। সদর দপ্তর থেকে তৎক্ষণাৎ মিশন বন্ধের ঘোষণা দেয়া হয় এবং সবাইকে তাদের অরবিটার স্পেসক্রাফটে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সবাই তাড়াহুড়ো করে স্পেসক্রাফটের দিকে ছুটতে শুরু করে। ঝড়ের তীব্রতা তখন তুঙ্গে। হঠাৎ করে তাদের একটি যোগাযোগ অ্যান্টেনা ভেঙে পড়ে এবং সেটি উড়ে এসে মার্ককে আঘাত করে। মার্ক ঝড়ের মধ্যেই হারিয়ে যায়। কমান্ডার লুইস মরিয়া হয়ে তাকে খুঁজতে শুরু করেন, কিন্তু ঝড়ের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। সিগন্যাল থেকে তারা বুঝতে পারে মার্কের অক্সিজেন সিলিন্ডার লিক হয়ে গেছে। এমন অবস্থায় তার পক্ষে ১ মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয়। একজন সদস্যের জন্য পুরো দলের জীবন বিপদে ফেলতে না পেরে লুইস এক দুঃসহ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ভারী হৃদয়ে তারা মার্ককে রেখেই পৃথিবীর দিকে রওনা দেন। পরের দিন নাসার ডিরেক্টর ড স্যান্ডার্স এক সংবাদ সম্মেলনে মার্কের মৃত্যুর সংবাদ ঘোষণা করেন। যদিও তারা নিশ্চিত ছিলেন না, কিন্তু প্রযুক্তিগত বিশ্লেষণ অনুযায়ী মার্কের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু মঙ্গলের বুকে তখন এক অলৌকিক ঘটনা ঘটেছিল। ধ্বংসযজ্ঞের মধ্যে থেকেও মার্ক ওয়াটনি বেঁচে ছিল। সে গুরুতর আহত ছিল। লোহার টুকরোগুলো তার শরীরে বিঁধেছিল। কিছুটা দূরে এসে তাদের পরিত্যক্ত ক্যাম্পটি দেখতে পায়। কোনো মতে সেখানে পৌঁছে সে নিজের স্যুট খোলে এবং নিজের অস্ত্রোপচার শুরু করে। ফার্স্ট এইড কিটের সাহায্যে সাময়িকভাবে সে নিজের ক্ষত সারিয়ে তোলে। কিছুটা সুস্থ হয়ে মার্ক একটা ভিডিও রেকর্ড করে। সে জানে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। ঝড় যোগাযোগের অ্যান্টেনা ভেঙে দিয়েছে, তাই পৃথিবীর সাথে তার কোনো যোগাযোগ নেই। তার কাছে খাবার আছে মাত্র ৩১ দিনের। হয় অক্সিজেনের অভাবে, নয়তো খাদ্যের অভাবে তার মৃত্যু নিশ্চিত। নাসার পরবর্তী মিশন হবে ৪ বছর পর। তার মৃত্যু কেবল সময়ের অপেক্ষা। নিরুপায় হয়ে সে ক্যাম্পের এক কোণে বসে মৃত্যুর প্রহর গুনতে শুরু করে। বাইরে তখনও ঝড় চলছে, যে কোনো মুহূর্তে ক্যাম্পটি ভেঙে পড়তে পারে। সে নিজের জিনিসপত্র গোছাতে থাকে আর পৃথিবীতে ফেলে আসা স্মৃতিগুলো মনে করতে থাকে। ২ দিন কেটে যায়। ঝড়ের তীব্রতা কমে আসে। এই ভয়ঙ্কর ঝড় থেকে বেঁচে যাওয়ায় মার্কের মনে নতুন করে বাঁচার আশা সঞ্চারিত হয়। সে ক্যাম্পের সব খাবার একত্রিত করে দেখে, যা দিয়ে সে মোটামুটি ১ বছর চলতে পারবে। কিন্তু তার লক্ষ্য যদি ৪ বছর টিকে থাকা হয়, তাহলে তাকে চাষাবাদ করতে হবে। মঙ্গলের শুষ্ক মাটিতে চাষ করা প্রায় অসম্ভব, কারণ সেখানে পানি নেই। তবুও মার্ক হাল ছাড়ে না। সে ক্যাম্পের বাইরে গিয়ে সোলার প্যানেলগুলো মেরামত করে। এদিকে পৃথিবীতে তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছিল। নাসার সবাই ধরেই নিয়েছিল মার্ক আর বেঁচে নেই। পরের দিন সকালে একটি ভ্যাকুয়াম ফ্লাশ করতে গিয়ে মার্কের মাথায় একটি বুদ্ধি আসে। সে একজন উদ্ভিদ বিজ্ঞানী, তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। সে তার মলমূত্রকে সার হিসাবে ব্যবহার করে মঙ্গলের মাটিকে চাষের উপযোগী করে তোলার চেষ্টা করে। সে ক্যাম্পের ভেতর একটি জায়গা পলিথিন দিয়ে ঘিরে মাটি ভরে দেয়। তারপর তার কাছে থাকা সামান্য কিছু আলুকে কেটে তা মাটিতে রোপণ করে। কিছুদিন পর মার্ক নতুন এক সমস্যায় পড়ে। আলু চাষের জন্য প্রচুর পানি প্রয়োজন। মঙ্গলের এই শুকনো গ্রহে সে পানি পাবে কোথায়? কিছুদিন চিন্তা করার পর সে পানি তৈরির এক পদ্ধতি খুঁজে বের করে। হাইড্রোজেন এবং অক্সিজেন পুড়িয়ে পানি তৈরি করা যায়। সে ক্যাম্পের ভেতরের যন্ত্রাংশ থেকে হাইড্রোজেন এবং ইথেন জোগাড় করে। সে একটি ছোট টেবিল তৈরি করে তার ওপর একটি তাঁবু স্থাপন করে। টেবিলের ওপর কিছু ইরিডিয়াম ধাতু রেখে পাইপের মাধ্যমে হাইড্রোজেন ফোঁটা ফোঁটা করে তার ওপর ফেলে।
ইরিডিয়ামের সংস্পর্শে হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস আলাদা হয়ে যায়। এবার তার প্রয়োজন আগুন। মঙ্গলে আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক, তবুও মার্ক সমস্ত সতর্কতা অবলম্বন করে আগুন জ্বালানোর প্রস্তুতি নেয়। স্পেস মিশনগুলোতে দাহ্য পদার্থ এড়িয়ে চলা হয়। মার্ক তার সঙ্গে থাকা কাঠের টুকরো দিয়ে আগুনের ব্যবস্থা করে। ব্যাটারির স্পার্কের মাধ্যমে সে আগুন জ্বালায় এবং পরিমাণ মতো অক্সিজেন যোগ করে। অক্সিজেন পোড়ার ফলে বাষ্প আকারে পানি তৈরি হতে থাকে। আনন্দে আত্মহারা হয়ে মার্ক চিৎকার করে ওঠে। ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটে। মার্ক আহত না হলেও চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে তার শ্বাস-প্রশ্বাসের কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেড়ে গিয়েছিল, যার ফলে বিস্ফোরণ ঘটে। হেরে না গিয়ে মার্ক আবার চেষ্টা করে। এবার সে সমস্ত সতর্কতা মেনে কাজটি করে। সব ঠিকঠাক দেখে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে দেখে তার চাষের জায়গা সম্পূর্ণ ভিজে গেছে। সে সফল হয়েছে। অন্যদিকে নাসার সদর দপ্তরে ভিনসেন্ট নামের একজন কর্মকর্তা স্যাটেলাইট স্পেশালিস্ট মিন্ডিকে অনুরোধ করেন মঙ্গলের দিকে ক্যামেরা ঘোরাতে। তিনি মনে করেন মার্কের মৃতদেহ ফিরিয়ে আনা উচিত। ডক্টর স্যান্ডার্স এই প্রস্তাবে রাজি হন না, কারণ এতে নাসার ব্যর্থতা জনসমক্ষে চলে আসবে। ভিনসেন্ট বোঝানোর চেষ্টা করেন যে এটি ভবিষ্যতে তাদের জন্য ফান্ড পেতে সাহায্য করবে, কিন্তু স্যান্ডার্স তাতে কর্ণপাত করেন না। তবে ভিনসেন্ট হাল ছাড়েন না। তিনি মিন্ডিকে চুপিসারে মিশন সাইটের দিকে ক্যামেরা ঘোরাতে বলেন। মিন্ডি কিছু অপ্রত্যাশিত মুভমেন্ট লক্ষ্য করে। সোলার প্যানেলগুলো পরিষ্কার হয়ে গেছে এবং সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, রোভারটিও তার জায়গায় নেই। তারা নিশ্চিত হয় যে মার্ক ওয়াটনি এখনও জীবিত। মার্কের মনে পড়ে কিছু বছর আগে নাসা মঙ্গলে মিশন পরিচালনা করার জন্য একটি রোভার পাঠিয়েছিল। সম্ভাব্য স্থান অনুমান করে সে ওই রোভারটি খুঁজতে শুরু করে, কারণ সে ওই রোভারটি খুঁজে পেলে তার মাধ্যমে পৃথিবীতে সিগন্যাল পাঠানো যাবে। এদিকে নাসা থেকেও তার দিকে নজর রাখা হয়। দুদিন ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সে রোভারটি খুঁজে পায়। এরপর সে ব্যাটারি চার্জ করে রোভারটি চালু করে। নাসার সিগন্যাল রিসিভারে রোভারের সিগন্যাল আসার সাথে সাথেই তারা মার্কের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। কিন্তু এই রোভারের একটা সীমাবদ্ধতা ছিল যে এটি শুধু সিগন্যাল গ্রহণ করতে পারত, কিন্তু এর মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ, যেমন কল করা বা এসএমএস করা, এসব সম্ভব ছিল না। তাই মার্ক রোভারের ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্নের মাধ্যমে নাসার সাথে যোগাযোগ করতে শুরু করে। অন্যদিকে নাসা কঠোর নির্দেশনা দেয় যে এই খবর যেন তাদের অরবিটার ক্রুয়ের কাছে না পৌঁছায়, কারণ তারা তখনও পৃথিবীতে ফিরে আসেনি এবং আবেগের বশে মার্ককে উদ্ধার করতে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে, যা সবার জন্য ঝুঁকিপূর্ণ হবে। ভিনসেন্ট দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করে মার্কের বেঁচে থাকার খবর প্রকাশ করেন। জনগণ জানতে পারে নাসা তাকে উদ্ধারের চেষ্টা করছে। অন্যদিকে নাসার একটি স্পেসশিপ তাড়াহুড়ো করে মার্কের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মঙ্গলের দিকে রওনা হয়, কিন্তু তা বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়। এই ব্যর্থতা দেখে মার্ক সম্পূর্ণ ভেঙে পড়ে। নাসার একজন বিজ্ঞানী রিচ পার্নেল একটি নতুন পরিকল্পনার কথা জানায়। তিনি বলেন যে স্পেসক্রাফটটি এখন পৃথিবীর দিকে আসছে সেটির গতি বাড়িয়ে পুনরায় মঙ্গলের দিকে পাঠিয়ে মার্ককে ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। তবে ডক্টর স্যান্ডার্স এই ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। কিন্তু মিচ নামের অন্য এক বিজ্ঞানী রিচের পুরো পরিকল্পনাটি কমান্ডার লুইসকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেন। লুইস তার দলের সাথে আলোচনা করে মার্ককে উদ্ধারের জন্য ফিরে যাওয়ার এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন। লুইস মার্কের সাথে যোগাযোগ করে সমস্ত পরিকল্পনা তাকে জানান। মার্ক তাতে কিছু পরিবর্তন আনে। সে বলে মঙ্গলে তাদের একটি অতিরিক্ত ম্যাপ রাখা আছে। স্পেসক্রাফটটি যখন মঙ্গলের অরবিটে প্রবেশ করবে তখন সে ওই ম্যাপটি নিয়ে স্পেসক্রাফটের কাছাকাছি চলে আসবে। এরপর তারা সেই ম্যাপটি মেইন স্পেসক্রাফটের সাথে ডকিং করিয়ে নেবে। কাজটি যত সহজ মনে হচ্ছিল, বাস্তবে তা অনেক বেশি কঠিন ছিল। মার্ক তার রোভার যানে করে ম্যাপের উদ্দেশ্যে যাত্রা করে। রাতের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে সে রোভারের সাথে একটি নিউক্লিয়ার ব্যাটারি যুক্ত করে। টানা কয়েক দিনের যাত্রার পর সে ম্যাপের কাছে পৌঁছায়। সে এটি মেরামত করে আরও শক্তিশালী ও হালকা করে তোলে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে। পুরো পৃথিবী অধীর আগ্রহে স্যাটেলাইটের দিকে তাকিয়েছিল। স্পেসক্রাফটটি মঙ্গলের অরবিটে পৌঁছালে ম্যাপটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে লঞ্চ করে দেওয়া হয়, কিন্তু বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপে মার্ক জ্ঞান হারিয়ে ফেলে। সবাই
সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক মিনিট পর জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তার গতি স্পেসক্রাফটের চেয়ে অনেক কম। এই গতিতে চলতে থাকলে মার্ক অরবিটে পৌঁছানোর আগে মেইন স্পেসক্রাফটটি তাকে অতিক্রম করে চলে যাবে। তখন লুইস এক উন্মাদ সিদ্ধান্ত নেন। তিনি তার এয়ারলক বিস্ফোরিত করে মেইন স্পেসক্রাফটের গতি কমানোর নির্দেশ দেন। তার এই সিদ্ধান্তটি কাজে দেয়। এরপর লুইস দড়ি বেঁধে বাইরে বেরিয়ে আসে মার্ককে ধরতে, কিন্তু দড়ি ছোট হওয়ায় তিনি মার্ক পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ঠিক তখন মার্ক তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নেয়। সে তার স্পেসস্যুটের হাতায় দুটি ছিদ্র করে দেয় এবং অক্সিজেন বের করে দেয়। এর ফলে সে দ্রুত লুইসের দিকে যেতে শুরু করে। লুইস মার্ককে ধরতেই যাবে, ঠিক তখনই হাত স্লিপ করে সে দূরে চলে যেতে শুরু করে। মার্ক কোনো মতে লুইসের দড়ি জড়িয়ে ধরে ফেলে এবং তারা দুজনেই স্পেসক্রাফটের ভিতর ফিরে আসে। নিরাপদে ফিরতে পেরে মার্ক এবং তার সহকর্মীরা আনন্দে কেঁদে ফেলেন। প্রায় 2 বছর পর 6 জন বিজ্ঞানীকে নিয়ে স্পেসক্রাফটটি পৃথিবীতে ফিরে আসে। কয়েক বছর পর নাসা মঙ্গলে আরেকটি মিশন শুরু করে। মার্ক ওয়াটনি নতুন নভোচারীদের প্রশিক্ষক হিসাবে যোগ দেন এবং মঙ্গলের বুকে তার সেই অসম লড়াইয়ের গল্প শোনান। শুষ্ক লাল মাটিতে ফসল ফলানোর, প্রতিকূল পরিবেশে টিকে থাকার সেই গল্প নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে। এভাবেই মুভিটির গল্প শেষ হয়। মুভিটি কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। এমন সব মজার মজার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।